সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব ৫১ ও ৫২। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। মন আর নিলয় সিঁড়ির ধাপে পাশাপাশি দাঁড়িয়েছিল, দুজনেই নীরব, মনের চোখে মুখে এক অজানা দ্বিধা। ঠিক তখনই নিচ থেকে মেহেরাব ডাক দিয়ে উঠল, মেহেরাব, কী ব্যাপার, তোমরা দুজন সিঁড়িতে দাঁড়িয়ে আছো কেন? নিচে এসো। মন, ওকে নিয়ে আয়, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। মেহেরাবের কথায় মন হালকা করে হাসল, কিন্তু সে হাসির আড়ালে যেন লুকানো ছিল এক গাঢ় যন্ত্রণার ছায়া। নিলয়ের দিকে একবার তাকালো, চোখে হালকা জল চাপা, ঠোঁট কাঁপন। কিছু না বলে হনহনিয়ে নিচে নেমে যেতে লাগলো মন। পেছন পেছন নিলয়ও নেমে এলো, মাথা নিচু করে, যেন নিজের অস্তিত্বটা খুঁজে ফিরছে। নিচে নেমে মেহেরাব আগ বাড়িয়ে নিলয়ের হাত জড়িয়ে ধরে হ্যান্ডশেক করলো, তারপর বুক মিলিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি হেসে বলল, তারপর বল, তোর বহুদিনের স্বপ্নটা তাহলে এবার সত্যি হতে যাচ্ছে, তাই না? নিলয় হালকা হেসে বলল, তুই যখন কথা দিয়েছিস তখন তো স্বপ্ন পূরণ হবেই। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বন্ধুর বোনকেই জীবনসঙ্গী করব। মাঝখানে অবশ্য একটা মেয়েকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু বুঝলি তো, যা কপালের নেই সেটা হয় না। তবে এবার মনে হচ্ছে সেই মেয়েটাই আমার ভাগ্যে লেখা আছে। এই কথাগুলো নিলয় এক নিঃশ্বাসে বলে ফেলল, মনের চোখে চোখ রেখে। মন যেন জমে গেল নিলয়ের সে দৃষ্টিতে, সেই উচ্চারণে তার শরীরটা শিউরে উঠল, গলার কাছে দলা পাকিয়ে উঠল কিছু একটা। নিলয়ের কথা শুনে মেহেরাব কপাল কুঁচকে তাকালো ও সরাসরি বলে উঠল, মেহেরাব মানে? বুঝলাম না ভাই, কোন মেয়ে তোর ভালো লেগেছিল বা লাগেনি? এসব কথা এখন বাদ দে, এখন শুধু আমার বোনকে নিয়ে ভাব। আমি তোকে যে কথা দিয়েছিলাম তখনও জানতাম না আমার বোন কোথায় আছে, আদৌ খুঁজে পাবো কিনা, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি ওকে খুঁজে পেয়েছি। নিলয় হালকা হাসি দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আর ওকে তুই খুঁজে পেয়েছিস আমার জন্য। যাই হোক, বিয়েটা কিন্তু বেশি দেরি করিস না, কাল শুক্রবার সোজা কবুল বলবো, আর আজ রাতেই গায়ে হলুদ, ঠিক আছে? মন চোখ রাঙিয়ে তাকালো নিলয়ের দিকে, চোখে ছিল স্পষ্ট রাগ আর অবজ্ঞার ঝিলিক। নিলয় সে দৃষ্টিতে বিচলিত না হয়ে বরং এক ভঙ্গিমায় হালকা করে হাসল, যেন এই প্রতিক্রিয়াটাই সে প্রত্যাশা করেছিল। মন আর এক মুহূর্ত সহ্য করতে না পেরে মুখ ঘুরিয়ে বলল, মন ভাইয়া, তোমার সাথে কিছু জরুরি কথা আছে, এই বিয়ে নিয়ে আমি কিছু বলতে চাই। মেহেরাব মনের কথায় থমকালো, একটু অবাক হলো, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই বলবি, তোর কথা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে নিলয়ের সাথে সবাইকে পরিচয়টা করিয়ে দিই। মন বিরক্তি নিয়ে সোফায় গিয়ে বসলো, তারপর মেহেরাব ঘরের ভেতরকার সবাইকে ডাকলেন, নরম গলায় বললেন, সবাই শোনো, ও হচ্ছে আমার সবচেয়ে কাছের একজন বন্ধু, নিলয় শিকদার। আজ থেকে ও আমাদের চৌধুরী বাড়ির একজন সদস্য, আর এই বাড়ির একমাত্র জামাই। আশা করি তোমাদের সবার ওকে পছন্দ হয়েছে। নিলয়ের সঙ্গে বাড়ির সবাই এমনভাবে মিশে গেল যেন সে বহু দিনের আপন। কেউ ওর শালীন ব্যবহার দেখে মুগ্ধ, কেউ বা প্রশংসা করছিল তার ব্যক্তিত্ব আর কথা বলার ভঙ্গি নিয়ে। এসব কিছু যেন মনের আর সহ্য হচ্ছে না। এখন মনে হচ্ছে রাহাতের কাছেই সে অনেক ভালো ছিল। কতদিন হয়ে গেল সে রাহাতকে চোখে দেখে না। মানুষটা আর যাই করুক, মনকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছে। রাহাতের কথা ভাবতেই মনের চোখ ভিজে এলো, নিজেকে সামলিয়ে চোখের পানি মুছে নিল। এটা যেন নিলয়ের চোখ এড়ালো না। নিলয় মনে মনে বলল, আমি জানি তুমি কার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ওর থেকে বেশি ভালোবাসবো। মন সোফা থেকে দাঁড়িয়ে মেহেরাবের কাছে গিয়ে ওর হাতে ধরল। মেহেরাব পেছন ফিরে তাকালো, কিছু বলতে যাবে তখনই প্যানেলের একজন লোক এসে ওকে ডেকে নিয়ে গেল। মন এবার রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মারিয়া পেছন থেকে ওকে ডেকে বলল, কি রে সেমডি, তুই আমার ফোন থেকে কাকে ফোন দিয়েছিলি? সে আমাকে কল দিয়েছিল। মারিয়ার কথা শুনে মন থমকে দাঁড়ালো, হৃদয় স্পন্দন যেন কয়েক সেকেন্ড থেমে গেল। চোখ মেলে তাকালো সামনের দিকে, বুকের গভীরে এক অজানা আলোড়ন, একরাশ ব্যাকুলতা জেগে উঠল। রাহাত তার কালো বাইকটি ঠিক বাড়ির মূল গেটের সামনে এনে দাঁড় করায়। বাইকের গিয়ারে দুই হাত রাখা, এক পা নিচে
আরেক পা হ্যান্ডেলের ওপর তুলে রেখে স্থির চোখে তাকিয়ে আছে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িটার দিকে। গেটের ওপরে বড় বড় করে লেখা চৌধুরী মঞ্জিল। রাহাতে ঠোঁটের কোনো অদ্ভুত এক রহস্যময় হাসি টেনে নেয়, জিহ্বা দিয়ে হালকা করে ঠোঁট ছুঁয়ে নিয়ে ফিসফিস করে বলে ওঠে, মন পাখি, আই এম কামিং বেবি। অনেক জ্বালা দিয়েছিস আমাকে, এবার সব সুদে আসলে ফেরত দেবো আমি। এক মুহূর্তে থেমে আবার বলে ওঠে, বাট আমি এখন সবার সামনে আসবো না। আমাকে এই বাড়িতে ঢুকতে হবে সবার অগোচরে। যা হবার কাল হবে বিয়ের আসর। আমাকে রেখে বিয়ে করবি? করাচ্ছি তোকে বিয়ে। সময় যখন বিকেল 5টা, আর একটু পর মুনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। রাহাত সব কিছু জেনেই এসেছে। রাহাত বাইকটা ঘুরিয়ে নিজের অফিসের দিকে রওনা দিল। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করে চৌধুরী বাড়িতে এন্ট্রি নেবে। অন্যদিকে জাহাঙ্গীর সাহেব বসে আছে অধীর আগ্রহ নিয়ে তার পুত্রবধূকে দেখার জন্য। ইনায়েতকে জাহাঙ্গীর সাহেব সে ছোটবেলায় দেখেছিল, যখন রাহাত আর ইনায়েতের বিয়ে দিয়েছিল। কিন্তু ইনায়েত বড় হওয়ার পর জাহাঙ্গীর সাহেব একবারও দেখেনি, তাই ইনায়েতকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। জাহাঙ্গীর সাহেব, কি হলো আয়েশা? ইনায়েতকে ডাকো, সে কখন এসে বসে আছি, ওকে ডাকো, দেখি কথা বলি। আয়েশা বেগম চুপ রইলেন। জাহাঙ্গীর সাহেব আবার বললেন, কি হলো, চুপ করে আছো কেন? ওকে ডাকো। আয়েশা, ইনায়েত তো এখানে থাকে না, ও এখন আমেরিকায়। জাহাঙ্গীর সাহেব অবাক হয়ে বলে, আমেরিকায়? তুমি ওকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছো, আর আমার একবারও জানানোর প্রয়োজন মনে করনি? এত বছরে একটি বারও না? আয়েশা, তুমিও তো আর খোঁজ রাখোনি, আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এত কিছু সামলানোর। একদিকে অফিস, বাড়ি, আবার ইনায়েতকে পার্সোনালি সময় দেওয়া, সব কিছু একা হাতে করতে হিমশিম খাচ্ছিলাম, তাই আর ইনায়েতকে নিজের কাছে রাখতে পারিনি। জাহাঙ্গীর, আমারই ভুল হয়েছে। তখন যদি ওকে আমার সাথে নিয়ে যেতাম তাহলেই ভালো হতো। এখন ইনায়েতকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আয়েশা, তুমি চিন্তা করো না, আমি ওকে 2 দিনের মধ্যে দেশে আনার ব্যবস্থা করছি। আমি নিজে ওকে নিয়ে যাব তোমার কাছে। জাহাঙ্গীর, ঠিক আছে তাহলে, আমি এখন আসি। আয়েশা বেগম আর কিছু বললেন না। জাহাঙ্গীর সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আয়েশা বেগমও নীরবে উঠে দাঁড়ালেন। একটা সময় ছিল যখন আয়েশা একতরফা ভালোবেসেছিলেন জাহাঙ্গীরকে, কিন্তু জাহাঙ্গীর ভালোবেসেছিলেন শুধুই তার স্ত্রীকে। আয়েশা চেয়েছিলেন তার জীবনে আসতে, কিন্তু জাহাঙ্গীর কখনোই নিজের স্ত্রীকে ঠকাতে চাননি। তাই যিনি আয়েশাকে স্নেহে সম্মানে বুঝিয়ে দূরে রেখেছিলেন। সন্ধ্যা 6:30। গায়ে হলুদের হলুদ আলোয় ঝলমল করছে চারপাশ। স্নিগ্ধ রঙের সাজে আয়নার সামনে বসে আছে মুন। ওর গায়ে হলুদের শাড়ি, কপালে টিপ, হাতে আলতা, চোখে কাজল, সবই পরিপূর্ণ, কিন্তু মুখে যেন এক গভীর শূন্যতা। আয়নার দিকে স্থির চোখে তাকিয়ে নিজেকে দেখে মুন ফিসফিস করে বলে, এই বিয়ে আটকানোর কি সত্যিই কোনো উপায় নেই? মুন কথা শেষ করে একটানা দরজার দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই ঘরের দরজা খুলে গেল। ভেতরে ঢুকে এলো মারিয়া, আর তার সঙ্গে নিলয়। নিলয়কে দেখে মন যেন মুহূর্তেই জ্বলে উঠল। সে উঠে দাঁড়িয়ে তীরের গতিতে বলে উঠল, এখানে কেন এসেছেন আপনি? নতুন কোনো নাটক দেখাতে নাকি পুরোনোটাই চালিয়ে যেতে? মনের আচরণে মারিয়া চমকে উঠে বলল, কী রে মন, তুই এভাবে কথা বলছিস কেন? উনি তোর হবু বর, আমাদের দুলা ভাই। তুই এমনভাবে কথা বলছিস যেন ওনাকে আগে থেকেই চিনিস। মন কোনো দ্বিধা না করে একদম অকপটে জবাব দিল, হ্যাঁ চিনি তো, ওনাকে আমি ভালো করেই চিনি। ওনার সাথে আমার ভাইয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যেটা আমি জানতাম না। আর ভাইয়া আমাকে না জানিয়ে ওনার সাথে বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি এই বিয়ে করব না। মনের কথা শুনে নিলয় হেসে উঠল। ঠাট্টা করার ভঙ্গিতে বলল, এই যে এত হাইপার হচ্ছ কেন? কুল ডাউন মন, তোমাকে রাগলে তো বেশ অস্থির লাগে। মন রাগে ঠকঠক করে কাঁপছিল, তবুও গলায় ধীরতা রেখে বলল, মস্করা করছেন আমার সাথে? করেন, কিন্তু একবার আমারও ওনাকে আসতে দিন। আপনার মস্করা তখন এমনভাবে বের করব, হাসির চিরদিনের জন্য উধাও হয়ে যাবে। উনি? এই উনিটা আবার কে? পাশ থেকে মারিয়া বিস্ময়ে বলল, কিরে, তুই কার কথা বলছিস? কে আসবে? আর তুই কি বলছিস? তুই বিয়ে করবি না?
এসব কি বলছিস মন? মন এবার একদম স্পষ্ট আর কাপা কণ্ঠে বলল, মারিয়া, তুই ভাইয়াকে গিয়ে বল আমি এ বিয়ে করব না, কারণ আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। ঘর জুড়ে হঠাৎ এক নিস্তব্ধতা নেমে এলো। নিলয় ও মারিয়া দুজনেই মনের দিকে চেয়ে রইল। নিলয় ঠোঁটে হালকা এক তাচ্ছিল্যের হাসি টেনে বলল, একটু আগেই তো তুমি বললে আমি নাটক করতে এসেছি, এখন দেখছি পুরো ড্রামা তুমিই করছো মন। মন বিন্দু মাত্র দমে না গিয়ে জবাব দিল, হ্যাঁ করছি ড্রামা, আর এই ড্রামা আপনি খুব তাড়াতাড়ি টিভি স্ক্রিনে দেখতে পারবেন, লাইভ টেলিকাস্ট। মারিয়া বিরক্ত হয়ে মুখে হাত চাপা দিয়ে বলল, তোরা দুজন চুপ কর, এভাবে ঝগড়া করছিস কেন? মন নিচে চল, তার গায়ে হলুদের সময় হয়ে গেছে। মন ঠায় দাঁড়িয়ে থেকে চোখ নামিয়ে বলল, আমি কোথাও যাব না। মারিয়া মনের হাত ধরে টেনে নিতে নিতে বলল, যাবি না মানে? তোর গায়ে হলুদ বলে কত প্ল্যান করে রাখলাম, নাচ গান আনন্দ ফুর্তি করব বলে, আর তুই বলছিস বিয়ে করবি না? বিয়ে তোকে করতেই হবে। মন, মারিয়া ছাড় আমাকে, এতই যখন বিয়ের শখ তাহলে বিয়েটা তুই করে ফেল। মারিয়া, কিন্তু তোর হবু বরকে আমাকে বিয়ে করবে। নিলয় মারিয়া আর মনের পেছনে পেছনে নিচে নামতে যাবে, ঠিক তখনই হঠাৎ দুইজন অচেনা মেয়ে সামনে এসে দাঁড়ায়। নিলয় থমকে গিয়ে বিস্মিত হয়ে বলে, এ কি, আপনারা কারা? আমাকে এভাবে আটকালেন কেন? দুজনের মধ্যে এক মেয়ের চোখে খেলার ঝিলিক, ঠোঁটের রহস্যময় হাসি। সে বলল, সুহাইরা। আরে দুলাভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো একটু পরে হলুদ হবে। আরেকটি মেয়ে নিলয়ের হাত ধরে বলল, সানিয়া। হ্যাঁ, ও ঠিক বলেছে, আপনি এখন নিচে যাবেন না, তার চেয়ে আপনি আমাদের সাথে চলুন, আমরা তিনজনে মিলে গল্প করব। নিলয় হতবাক হয়ে কিছু বলতে যাবে, এমন সময় দুজনে মিলে ওর দুই হাত চেপে ধরল। আরে কি করছেন আপনারা? আমি তো। বাক্যটা শেষ হওয়ার আগেই ওরা হেসে হেসে নিলয়কে টেনে নিয়ে গেল পাশের একটা রুমে। আর ওরা দুজন হলো মনের চাচাতো বোন। হয়তো ওরা দুজন কোনো প্ল্যান করেছে। গায়ে হলুদের আসর, চারপাশ আলোয় ঝলমল, গান বাজনা আর আত্মীয় স্বজনের হাসি কথায় মুখর চারদিক। মন হলুদের আসরে বসে আছে এক নিস্পন্দ প্রতিমার মতো। একজন একজন করে সবাই এসে ওর গায়ে হলুদ ছুঁয়ে যাচ্ছে। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ দোয়া করছে। আর মন চুপচাপ নিঃশব্দ সহ্য করে যাচ্ছে এক অদৃশ্য যন্ত্রণাকে। এ সময় মেহেরাব মৃদু পায়ে এসে মনের পাশে বসে, চোখে স্নেহ, মুখে অদ্ভুত এক শান্তি। হাতে এক চিমটি হলুদ নিয়ে মনের গালে আলতো করে ছুঁয়ে দেয়। সে ছোঁয়ার যেন মনের সব বাঁধ ভেঙে যায়। চোখের কোনা বেয়ে নেমে আসে এক ফোঁটা জল। হলুদের ওপর পড়া সে জল যেন বলে দেয়, এই হাসির আসরে একজনের মন কাঁদছে চিৎকার করে। মেহেরাব নরম গলায় বলল, আজকের দিনে কাঁদতে নেই বোন। আমি জানি তুই আমার সঙ্গে খুব কম সময় কাটিয়েছিস। ভাই হয়ে তোকে আগলে রাখতে পারিনি, সব সময় ছিলাম না তোর পাশে। একটু থেমে শ্বাস নেয়, তারপর কণ্ঠ আরও কোমল হয়। তোর বিয়ের পর তুই এই বাড়িতেই থাকবি, দূরে যাচ্ছিস না। এজন্যই আমি নিলয়কে এখানে এনেছি। ও খুব ভালো ছেলে মন, তোকে খুব ভালো রাখবে। মন চুপচাপ বসে থাকে, কথা বলতে পারে না, ভেতরটা ফেটে যাচ্ছে। কিন্তু সে জানে এমন মুহূর্তে ভাইয়াকে কষ্ট দেওয়া মানে পুরো জগৎটাই ভেঙে ফেলা। কিন্তু হৃদয় থেকে একটা কথাই গুঞ্জন তোলে, ভাইয়া যদি জানতেন আমি বিয়ে করতে চাই না, আমি তো অনেক আগেই কারো স্ত্রী হয়ে গেছি। মন হঠাৎ করেই চোখ মেলল, গলার স্বর থরথর করছিল, তবুও সাহস করে বলে ফেলল, ভাইয়া আমি বিয়ে করতে চাই না। আমি বিবাহিত, আমি রাহাতের স্ত্রী। ঠিক তখনই আশেপাশে হঠাৎ গানের শব্দ প্রকট হয়ে উঠল। ডিজে থেকে ভলিউম ফুল, সবার করতালি, বাঁশি আর হাসির গুঞ্জনে মিশে গেল মনের শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি। মেহেরাব একটু চমকে তাকালো মনের দিকে। মনের ঠোঁট নড়ছে, কিছু বলছে, কিন্তু শব্দ তার কানে পৌঁছায় না। হয়তো সে ভেবেছে মন কেবল আবেগে কিছু বলেছে। সে মনের চোখে একবার তাকালো, তাকে কিছু একটা বলে ঠান্ডা মুখে উঠে গেল। আর মন তাকিয়ে রইল ভাইয়ার চলে যাওয়ার পেছনে। চোখে একটা অদ্ভুত খালি অনুভূতি। ভাইয়া কিছু বলেছিলেন,
কিন্তু সে শুনতে পায়নি। ঠিক যেমন ভাইয়া তার জীবনের সবচেয়ে বড় সত্যটা শুনতে পেল না। ঝিলিমিলি বাতিগুলো একটার পর একটা জ্বলছিল, আলো অন্ধকারে খেলা চলছিল পুরো বাড়িটা জুড়ে। গানের শব্দে আচমকা বেড়ে গেল। ডিজে বাজাচ্ছে জোরে, তেরা দিল भी जाना बेकरार हो जाए, तेरा दिल भी जाना बेकरार हो जाए, रब कर तुझको भी प्यार हो जाए, रब कर तुझको भी प्यार हो जाए। সবাই মেতে উঠেছে উৎসবের আনন্দে। নাচ, হাসি, হাততালি সব কিছু যেন এক জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চারপাশ। ঠিক তখনই হঠাৎ লাইট নিভে যায়, চারদিকে হালকা চিৎকার, কিন্তু উৎসবে ছেদ পড়ে না, বরং আলো নিভে যাওয়া যেন উল্টো আনন্দ বাড়িয়ে দেয়। কয়েক সেকেন্ড পর আবার কিছু ঝলমলে রঙিন আলো জ্বলে ওঠে। সে আলোতেই হঠাৎ সানিয়া দৌড়ে এসে মনের হাত ধরে ওকে টেনে নিয়ে যায় মাঝখানের ফাঁকা জায়গায়। সবাই মনকে ঘিরে ধরে নাচতে শুরু করে। ঝিলমিল আলো, ডিজে বিট, ক্যামেরার ফ্ল্যাশ, মন দাঁড়িয়ে থাকে মাঝখানে, একটা ম্লান হাসি ঠোঁটে ফুটিয়ে। ঠিক তখনই আচমকা কেউ একজন মনের হাত শক্ত করে ধরে টেনে নেয়। সে কিছু বলতে না বলতে ওকে টেনে নিয়ে যায় রান্নাঘরের পাশের অন্ধকার ব্যালকনিতে। চারপাশে কেউ কিছু টের পায় না, আলো, গান, হইচইতে ডুবে গেছে সবাই। ব্যালকনির অন্ধকারে এসে মন ভয়ে আটকে ওঠে, বলে, কে কে আপনি? হাত ছাড়ুন আমার। কিন্তু কোনো জবাব আসে না, কেবল একজনের গা ঘেঁষে উপস্থিতি, এক ধরনের চেনা নিঃশ্বাসের শব্দ। মনের বুক ধড়ফড়ে করে ওঠে। এই স্পর্শ, এই টান, এই নিঃশ্বাস, সবটাই যেন ওর চেনা। বনানীর এক প্রাইভেট নাইট ক্লাব এম্বার, আলো আধারের এক অদ্ভুত জগৎ। ব্লু ও পার্পল লাইটে ভাসছে পুরো ফ্লোর। ডিজে বাজাচ্ছে একঘেয়ে বিট ভাঙা সাউন্ড, চারপাশে হাসি, হুকাহু, গ্লাসের ঠুকঠাক শব্দ, আর ঠিক তার মাঝখানে একা বসে আছে মুনতাহা ইনায়াত চৌধুরী। পাথরের মতো চোখ, ঠোঁটের কোণে লিপস্টিক ছড়ানো, চুলগুলো এলোমেলো। মুন একটা ছোট টেবিলের পাশে বসে, সামনে সারি ধরে রাখা কয়েকটা ভোডকা শর্টস। ওই গ্লাসগুলো তার সামনে শত্রুর মতো দাঁড়িয়ে, আর সে একে একে গিলে নিচ্ছে বিষের মতো। একটি, দুইটি, চারটি। ওয়েটার কিছু বলার আগেই ঠান্ডা কণ্ঠে বলে উঠল, ইনায়েত, আরেকটা দেন, ডাবল শট। ওয়েটার, ম্যাম প্লিজ এবার থামুন, নিজেকে সামলান। ইনায়েত, জাস্ট শাট আপ স্টুপিড, কোনো কথা নয়। মুখটা লাল হয়ে আছে, চোখ অদ্ভুতভাবে জ্বলছে। ওয়েটারের হাত থেকে ট্রেতে রাখা 2 গ্লাস ভোডকা নিজের হাতে নিয়ে একসঙ্গে এক নিঃশ্বাসে শেষ করে দিল। তারপর হঠাৎ মুখটা কুঁচকে গেল, চোখ ধীরে ধীরে আধবোঝা হয়ে গেল। মনে হলো সমস্ত জগৎ তার চারপাশে ঘুরছে। এক মুহূর্তের জন্য সে চেষ্টা করলো সোজা হয়ে বসতে, কিন্তু পরক্ষণে মাথা ধপ করে টেবিলের ওপর পড়ে গেল। মিনিট খানেক পর ক্লাবের গাঢ় আলো আধারিতে ঢুকে পড়ল এক যুবক, চেহারায় আত্মবিশ্বাস, চোখে এক ধরনের শীতল আগুন। সে একবারও কারো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল টেবিলের দিকে। ইনায়েতের ঝুলে পড়া হাত, এলোমেলো চুল, মলিন ঠোঁট, সব দেখে একটুও না চমকে ঝুঁকে পড়ল ওর দিকে। তারপর ওর হাত ধরে পাজা কোলে তুলে নিল। ওয়েটারেরা কেউ কেউ কিছু বলতে যাবে, তখনই যুবকটি হাত উঠে ইশারা করে, আর ওরা থেমে যায়। ছেলেটি ইনায়েতকে নিয়ে নিজের গাড়ির ভেতরে বসলো। ঠিক তখন ইনায়েতের চুল ছেলেটির শার্টের বোতামে আটকালো। ছেলেটি ঠোঁট বাঁকিয়ে হেসে আস্তে করে নিজের শার্টের বোতাম থেকে ইনায়েতের চুলগুলো পরম আবেশে ছাড়িয়ে নিল। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।